নমস্কার। করোনা কাহিনীর সঙ্গে সুজয় আপনাদের স্বাগত। আমি প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস এবং আজকে অর্থাৎ 16তম এপিসোডে আমার অতিথি শুধু নরওয়ে থেকে শ্রীমতী আইরিন সরকার। আইরিন, ওয়েলকাম। প্রথমে অতিথি সম্পর্কে দু চার কথা, তার কারণ আমাদের কাস্টম অনুযায়ী আই ইন্ট্রোডিউস মাই গেস্ট। Irene Sarkar is currently a PhD fellow in the University of Bergen, Norway. She is pursuing a doctoral degree in autoimmune diseases at the Department of Clinical Science, University of Bergen, Norway. Formerly, she was a regular researcher at the Bose Institute, Kolkata. Prior to that, she graduated with an MSc and ranked 5th and BSc ranked 5th in zoology from the University of Calcutta in 2007 and 2009. Apart from her academic interests, Irene has been a professional vocalist since 2009. She was the lead vocalist in 3 contemporary bands, Robio Nobin, Bodhir Aute, and Masia, Bengali and Hindi, with 12 albums, 2 US tours, and quite a few playback performances in Bengali cinema to date. Additionally, she is a regular performer in live shows across India and Europe, and she is well-known face in numerous TV and TV channels in India. She has also hosted a musical talk show on a prime national television channel, which is Tara Music. আইরিন, বুঝতে পারছিলাম না তোমার এটা পড়ছি না আমারটা পড়ছি। I just get a little confused. Thank you for the lovely introduction, Shujana. I had done my bachelor's, my master's. I lead a music band. I am on the regular as a performer in live shows. Really? That's such a coincidence, bolo. So it has been. বলছে যে আমারও তোমার মতো সেই জায়গায় পৌঁছানোর আশা আছে লাইফে। Definitely. You will do more than that. কিন্তু আজকের এটা আমি তোমাকে আমার যে বেসিক্যালি খুব পপুলার সেলিব্রিটি টক শো চলে জয়ের পথের সঙ্গে সুজয়, আগে কখনো জুমে করিনি, এবার করব বিকজ আই ওয়ান্ট গেস্ট লাইক ইউ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। সো এখানে সাফল্যর গল্প করব, কিন্তু আজকের গল্পটা কিংবা আজকের ডিসকাশনটা একটু অন্য রকমের, তার কারণ উই আর পাসিং থ্রু আ ভেরি চ্যালেঞ্জিং টাইম। প্রত্যেক দিনই মন খারাপ করা ঘটনা, তার কারণ দ্য নাম্বারস ইন ইন্ডিয়া আর অন দ্য রাইজ। এবং এই শোটাতে what I am trying to do is to find that what is the status in different parts of the world, গ্লোবের বিভিন্ন জায়গায়। এবং তুমি autoimmune disease নিয়ে কাজ করছো, so I found that you are one of the persons who is very relevant to this disease, and you had been in India for a long time. তুমি কিছুদিন হলো গেছো, but you are in Norway. এখন নরওয়ের অবস্থাটা কি? What is the current situation in Norway? Currently, Norway is in a very good position compared to a lot of other countries. European country তো বটেই, এবং সারা পৃথিবীতেই বেশ কয়েকটা দেশের খুবই খারাপ অবস্থা আমরা দেখতে পাচ্ছি। USA, India, unfortunately এখন মানে one of the most crisis oriented countries. কিন্তু ইউরোপের মধ্যে আমাদের এখানে সবার আগে লকডাউন শুরু হয়েছিল, and I must say that it was implemented really well. তো আমাদের অলমোস্ট 3 weeks এর ওপর হয়ে গেল লকডাউন রিল্যাক্স করেছে। এখন তো সামার, জানোই তো নরওয়ে ইজ ভেরি ভেরি কোল্ড নর্মালি, স্পেশালি বার্গেনে ভীষণ বৃষ্টি পড়ে। তো সামারে কয়েকটা দিনই আমরা খুব আনন্দ করি, রোদ ওঠে। এখন তো ল্যান্ড অফ দ্য মিডনাইট সান হয়ে গেছে, 11:30 12টায় সূর্য ডুবছে, অনেক নর্মালাইজড। এখন অব্দি কিছু কিছু জায়গায় অফকোর্স রেস্ট্রিকশনস আছে, যেমন ধরো 1 মিটার ডিস্টেন্স মেনটেন করা, বা রেস্টুরেন্টস বা ধরো হেয়ার ড্রেসারদের কাছে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে যেতে হবে, লিমিটেড নাম্বার অফ এন্ট্রিজ, এগুলো তো আছে। এখনো মল বা তোমার মুভি থিয়েটার্স সবকটা খোলেনি, বাট এমনি অন্যান্য কিছু অনেক কিছুই নরমালাইজ হয়েছে। কোন সময় নরওয়েতে তুমি মানে তোমরা জানলে যে দিস ইজ স্প্রেডিং? কারণ আমরা তো হয়েছে তো ডিসেম্বরে উহানে, তারপর ইন্ডিয়াতে তো আমরা অ্যাকচুয়ালি কিন্তু শুনতে শুরু করেছি মার্চের প্রথম থেকে, এবং মার্চের 3rd উইক থেকে আমাদের লকডাউন বলো যা বলো সেরকম হয়েছে। নরওয়েতে কোন সময় ইউ পিপল বিকেম অ্যাওয়্যার যে তোমার এটা হচ্ছে, মানে ইটস হিটিং ইওর কান্ট্রি আর কি? ওয়েল অ্যাকচুয়ালি আমাদের ইউনিভার্সিটির পাশে, মানে আমাদের ইউনিভার্সিটির সাথেই হসপিটাল, ইউনিভার্সিটি অফ বার্গেন সেটা হসপিটাল ইউনিভার্সিটি। অতএব বলতে পারো আমরা খুব ফার্স্ট হ্যান্ড নলেজ পেয়ে যাই কোনো প্রবলেম হতে থাকলে। প্লাস আমাদের ইউনিভার্সিটির সাথে অনেক তোমার এক্সচেঞ্জ স্টুডেন্টসদের এক্সচেঞ্জ প্রোগ্রামস হয় অফকোর্স সব ইউনিভার্সিটিতেই, ইউ অবভিয়াসলি নো দ্যাট। তো আমাদের এখানে প্রচুর ইউরোপিয়ান বা অন্যান্য কান্ট্রি থেকেও আসে ছেলে মেয়েরা পড়াশোনা করতে।
অফকোর্স তার মধ্যে চাইনিজ স্টুডেন্টরাও ইনক্লুডেড। Right. তো আমরা ধরো ওই জানুয়ারির প্রথম দিক থেকেই শুনছিলাম যে এরকম একটা তো তোমরা চারিদিকে জানুয়ারির প্রথম দিক থেকে ইউ আর অ্যাওয়্যার যে হ্যাঁ, দিস ইজ গোইং টু হ্যাঁ, হ্যাপেন আর কি, ইয়েস, দিস ইজ বিকজ হ্যাপেনিং। আমাদের এখানে কিন্তু চাইনিজ তখন অনেক কি তোমরা researcher- জানতে যে এটা ম্যান টু ম্যান ট্রান্সমিট হচ্ছে? তখন জানতাম যে ইটস ভেরি ইনফেকশাস ডিজিজ। প্রথমে তো এতটা বোঝা যায়নি যে জিনিসটা এতটা ছড়িয়ে যাবে। চায়নাতে ইউহানে যে হচ্ছে সেটা আমরা জানতে পেরেছি বিকজ উই হ্যাভ আ লট অফ চাইনিজ রিসার্চার্স এন্ড ডক্টরস। রাইট। তো অফকোর্স এবং এই এক্সচেঞ্জ স্টুডেন্টদের জন্য অ্যাজ আই সেড। এবার তখনও কিন্তু এখানে কিছু হয়নি, তো আমরা উই ওয়ার প্রিটি হ্যাপি যে ঠিক আছে নরওয়ে এত বেশি রেস্ট্রিকটিভ এবং এত বেশি ডিসিপ্লিন, হোপফুলি উই ক্যান অ্যাভয়েড। কিন্তু মানে ওই জানুয়ারির মাঝামাঝি থেকে আমরা খবর পাচ্ছিলাম এতটা যে জিনিসটা একটা সাংঘাতিক পর্যায়ে চলে যাবে সেটা আই এম শিওর নোবডি কুড প্রেডিক্ট দ্যাট। কিন্তু হ্যাঁ আমরা ইনক্লিং তো পাচ্ছিলাম যে মানে most probably we will also not be saved from, as in Norway will not be saved from the grasp of the disease. কিন্তু yeah around that time I would say যে কবে থেকে গভর্নমেন্ট অ্যাকশনস নিল, আমি কিরকম, আমি কিসের পার্সপেক্টিভে চাইছি যে আমাদের 25শে মার্চ থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইটস বন্ধ হলো। ওয়েস্ট বেঙ্গলে 16ই মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়েছিল। 23শে মার্চ প্রধানমন্ত্রী ডিক্লেয়ার করলেন যে লকডাউন হবে, এবং 25শে মার্চ থেকে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল ফ্লাইটস বন্ধ হলো। সো দ্যাট ওয়াজ দ্য স্টার্ট অফ টেকিং দ্য অরিজিনাল মানে অ্যাকচুয়াল মেজার্স। নরওয়েতে সেটা কবে, মানে এই যে লকডাউন বলো রেস্ট্রিকশনস হওয়া, সেটা কবে হলো? আমাদের ফেব্রুয়ারি থেকেই প্রথমে শুনলাম যে গভর্নমেন্ট থেকে বলছে যে এক্সচেঞ্জ প্রোগ্রাম সব বন্ধ করে দিতে এবং লার্জ গ্যাদারিংস বন্ধ করে দিতে। তো কিছু কিছু কোর্সেস যেগুলো আমাদের হয় সেগুলো তখন শুনছিলাম যে অনলাইন হবে আর ক্যাম্পাসে হবে না। তো ফেব্রুয়ারি থেকে মোটামুটি এই কিছু কিছু মেজার্স ইউনিভার্সিটিতেও দেখতে পাচ্ছিলাম এবং গভর্নমেন্ট যে ডিরেক্টিভস দিচ্ছে কিছু কিছু সেটা তো ফিল করতে পারছিলাম। এবার তারপরে প্রথমে ট্রাভেল অ্যাডভাইসারি এলো গভর্নমেন্ট থেকে যে ধরো আমরা তো অনেকেই কনফারেন্স যাচ্ছি কি ক্লাসেস এদিক ওদিক লেকচার দিতে যাচ্ছি মানে আমরা বা সিনিয়ররা, তো সেগুলো আননেসেসারি ট্রাভেলস করা যাবে না, লেজার ট্রাভেল করা যাবে না। তো ক্রমশ আরো রেস্ট্রিকটিভ হচ্ছিল ব্যাপারটা। আর ফাইনালি গিয়ে আমাদের সবকিছু বন্ধ হলো আই থিঙ্ক 12th মার্চ। হ্যাঁ একটা ফ্রাইডে ছিল আই থিঙ্ক 12th বা 13th মার্চ। ওই সময় মানে একটা থার্সডে বলে দিল যে একদম এখন মানে তখন তো বোঝা গেল অবভিয়াসলি যে সারা পৃথিবীতে এরকম ভাবে ছড়িয়ে পড়েছে ডিজিজটা এবং ইটস ভেরি কন্টেজিয়াস। অতএব তখন থেকে একদম স্ট্রিক্টলি সমস্ত কিছু বন্ধ করে দিল। তো ওভারনাইট আমাদের বললো যে সব বিলঙ্গিংস যা যা কাজের জন্য ওয়ার্ক ফ্রম হোম করতে যা যা লাগবে তোমরা কালেক্ট করে নাও। একদম স্ট্রিক্টলি বন্ধ হয়ে গেল তখন সবকিছু। 12th মার্চ বন্ধ হওয়ার সময় তোমাদের লকডাউনের পর এখন কি নরওয়ে ইজ পাস্ট দি মানে কার্ভটা কি ফ্ল্যাটেন করেছে, মানে পিক থেকে ফ্ল্যাটেন করে ডিপ করেছে? অনেক দিন আগে থেকে ইনফ্যাক্ট, যে জন্য আমাদের 3 উইকস হয়ে গেছে এখন লকডাউন তো রিল্যাক্স করে দিল। লাস্ট 22nd এপ্রিলের পরে আমাদের এখন নতুন কোনো হসপিটালাইজেশন কেসেস এখনো হয়নি। শুনছিলাম যে লাস্ট উইক বোধহয় একটা কেস হয়েছে, দ্যাট টু সামওয়ান হু হ্যাজ ট্রাভেলড ফ্রম অ্যাব্রড, নরওয়েজিয়ান, বোধহয় বাইরে থেকে ফিরেছেন বাড়িতে কান্ট্রিতে, তো তিনি তাকে বোধহয় হসপিটালাইজ করতে হয়েছে। বাট আদারওয়াইজ নাম্বারস তো এখন আর মানে নতুন কেসেস আর সেরকম ভাবে হচ্ছে না। পিক টাইমে কত নাম্বারস ছিল পিক টাইমে? ওয়েল এখানে তো পপুলেশনই ভীষণ কম, অ্যাপ্রক্সিমেটলি 5 মিলিয়ন। তো আমাদের বোধহয় টোটাল কেসেস হয়েছে তোমার 8,700 সামথিং। আই ডোন্ট নো এক্স্যাক্টলি দ্য নাম্বার, বাট that's a big number compared to the population. 50 lakhs se 8,000. Exactly. For Norway that's a huge number. Deaths অনেক কম, আমার ধারণা 250 এরও কম ডেথস হয়েছে। তো এখন এখানে তো আদারওয়াইজ হেলথ কেয়ার সিস্টেমটা ভীষণ অ্যাডভান্সড এবং ভীষণ হেল্পফুল এবং ভীষণ প্রোটেক্টিভ টুয়ার্ডস ইটস সিটিজেন্স। অতএব খুব ভালো টেক কেয়ার করেছে গভর্নমেন্ট সকলের। আর টেস্টিং অ্যাকচুয়ালি প্রচুর হয়েছে, যেটা অনেক কান্ট্রিতেই হচ্ছে না বা হয়নি বলে আমরা সকলে শুনতে পাচ্ছি, পড়ছি চারিদিকে। তো এখানে তো খুব দিস ইজ আ ভেরি রিচ কান্ট্রি, সো এইসব নিয়ে তো কোনো প্রবলেম নেই। তো দে হ্যাভ টেস্টেড অ্যাকচুয়ালি আ লট অফ পিপল। দ্যাট ওয়ে হয়তো অনেক বেশি ধরাও পড়েছে, কারণ হয়তো টেস্ট না হলে এত ধরা পড়তো না। সো ইয়া অ্যারাউন্ড 8,700 সামথিং, ডিডন্ট রিচ 9,000। এখন কত নাম্বারটা কততে নেমেছে? এখন তো নতুন করে আর ধরেন অ্যাটলিস্ট আমি তো জানি যে এখন আর নতুন করে কোনো কেসেস খুব যে হচ্ছে তা নয়, এক্স্যাক্টলি বলতে পারবো না, বাট আই হ্যাভ হার্ড যে নতুন কেস অনেকদিন হয়নি। নতুন কেস হয়নি না। আর আমাদের দেশে একটা হয়েছিল যখন লকডাউন করেছিল, আমি নরওয়েতে কি হয়েছিল সেটা ডেফিনেটলি জানতে চাইবো। যখন লকডাউন হলো
আমরা লকডাউন ঠিক করে মানলাম, এটা কিন্তু কোনো রাজনৈতিক নেতা, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর দোষ নয়, আমাদের মতো জনগণ, সাধারণ জনগণের দোষ। আমরা অত সিরিয়াসলি নিলাম না। অনেক চেষ্টা করা হলো, পুলিশ প্রশাসন, রাজনৈতিক নেতা, সোশ্যাল মিডিয়া, একদম নিলাম। একটা তো সোশ্যাল ডিস্টেন্সিং নিলাম, লকডাউনটা নিলাম। সেকেন্ডলি বলা হলো যে ঠিক আছে বাইরে গিয়ে সোশ্যাল ডিস্টেন্সিং করো, সোশ্যাল ডিস্টেন্সিং আমরা করলাম। কোয়ারেন্টাইন এবং আইসোলেশনে এত ভয় পেলাম যে সরকারি জায়গায় গেলে কষ্ট হবে থাকতে, যে সেইটা আমরা মানে আমাদের জনগণ, সাধারণ জনগণ চেক করালো। মানে যখন সিমটমস হলো, আর্লি সিমটমস, যে কাফ কিংবা টেম্পারেচার হলে, সেইটা করালো না। So we feel, as general, I'm not a doctor by profession, কিন্তু at the same time as a normal individual logical thinking, আমার মনে হয় those were one of the reasons যে আমরা এত তাড়াতাড়ি এত বড় লকডাউন করে, it is not easy একটা 130 কোটি দেশে এরকম লকডাউন করা, it was very difficult, এই যেখানে আমাদের ইকোনমি একটা বিরাট কোনো জায়গায় নেই, কিন্তু keeping under consideration the health of the individuals of the country আমরা করেছিলাম। কিন্তু নরওয়েতে এই জিনিসগুলোর কিরকম ছিল, সোশ্যাল ডিস্টেন্সিং, আইসোলেশন, লকডাউন মানা, চেকিং করা, এবং ডেফিনেটলি তুমি বললে টেস্টিং কিটস তো তুমি বললেই, কিন্তু সেটা আর একটা হচ্ছে ডাক্তারদের প্রোটেকশন, পিপি কেমন ছিল, whether the health system was geared up to face this pandemic in Norway? আই থিঙ্ক এখানে প্রথম থেকেই ভীষণ সিস্টেম্যাটিক ওয়েতে জিনিসটা ইমপ্লিমেন্ট করেছে। তুমি যেটা বলছো যে গভর্নমেন্ট তো শুধু ইমপ্লিমেন্ট করলে হবে না, গভর্নমেন্ট উইল অলওয়েজ ট্রাই টু ডু হোয়াটস বেস্ট, কিন্তু আমাদের তো সেটা ডিসিপ্লিন মেনে চলতে হবে। যেগুলো বলছে গভর্নমেন্ট থেকে ডিরেক্টিভ আসছে, যদি পার্সোনালি আমরা না শুনি, কত এক্সটেন্টে পুলিশ, গভর্নমেন্ট কত দূর অব্দি চেক করতে পারবে? তাহলে এখানে বেসিক্যালি পপুলেশনও কম, পপুলেশন ডেন্সিটি কম, সেটা একটা বিরাট সুবিধা। কিন্তু বেসিক্যালি লোকজন খুব ডিসিপ্লিন এবং খুব কথা শুনে চলে। যেমন ধরো আমাদের প্রথম থেকেই মানে বারবার সকলের মোবাইলে, মেলে, ইউনিভার্সিটি থেকে, গভর্নমেন্ট থেকে, এখানে যে বার্ডেন কমিউন মানে আমাদের মিউনিসিপ্যালিটি, সকলের কাছে মানে এভরি অল্টারনেট ডে মেসেজ আসতে থাকলো যে হাউ উই শুড বিহেভ ইন দিস লকডাউন, কি করা উচিত, এসওপি বলছো তুমি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর। এক্স্যাক্টলি। যেমন ধরো কেউ মানে এরকম ভাবে এলবো স্নিজিং বা কফিং, যদি তুমি বাইরে যেতেই হয় তোমাকে, অফকোর্স যে গ্রোসারি কোর্ট বা মেডিসিন স্টোর। তোমার সাউন্ডটা কমে যাচ্ছে, তোমার সাউন্ডটা কোনো দেখো তো। আমার তো জাস্ট একই রকম আছে। ঠিকই আছে, শুনতে পাচ্ছ কি? হ্যাঁ এবার ছোট। তো কনস্ট্যান্ট এরকম মেসেজেস আসতে থাকলো আমাদের কাছে যে হাউ উই শুড কন্ডাক্ট আওয়ারসেলভস ডিউরিং দিস টাইম। যেমন যদি বেরোই আমরা, তাহলে 1 মিটার মিনিমাম ডিস্টেন্স রাখতে হবে, অ্যাজ আই সেড, এলবো কফিং বা স্নিজিং, তারপর হ্যান্ডকারচিপ, ক্লথ হ্যান্ডকারচিপ ইউজ না করা, টিস্যু পেপার বা ওরকম টাওয়েল ইউজ করে সেটা আবার ডাস্টবিনে ফেলে দেওয়া, এবং বারবার করে হাত ধোয়া বা তোমার হ্যান্ড স্যানিটাইজার ইউজ করা। এগুলো তো নর্মালি সব দেশেই হয়েছে, এখানে আরো ভালো করেই হয়েছে। যেটা আমার খুব ভালো লাগছিল দেখে যে লোকজন অ্যাকচুয়ালি মেনটেন করছেন সেটা। সেটাই আমার প্রশ্ন ছিল যে লোকজন কি মেনটেন করেছে ঠিক করে? একদম একদম, মানে অফকোর্স देयर মাইট হ্যাভ বিন সাম এক্সেপশন, সব জায়গাতেই সবাই তো কথা শোনে না, কিন্তু বেসিক্যালি অ্যাটলিস্ট আমি তো কোথাও খবর পাইনি যে ভীষণ একটা হ্যাভক কিছু হয়েছে। বেসিক্যালি এখানে লোকজন না গভর্নমেন্টের কথা বা সিস্টেমে চলাটাই ওদের হ্যাবিট। তার ফলে আমি দেখলাম যেমন ধরো গ্রোসারি যখন করতে যাচ্ছি, আমাদের গ্রোসারি স্টোর গুলো ও তোমার 1 মিটার দূরে দূরে দাগ কেটে দিয়েছিল কিউতে দাঁড়ানোর জন্য। তো অটোমেটিক্যালি দেখছি লোকজন কিন্তু দাগের পেছনেই দাঁড়াচ্ছে, বড় লাইন হয়ে যাচ্ছে, বাট স্টিল দে ওয়ান্ট টু মেনটেন দ্যাট ডিস্টেন্স। মানে কাউকে জোর করে দাঁড় করাতে হয়নি? না, একদমই না। অ্যাটলিস্ট আমি দেখিনি এবং আমি শুনিওনি সেরকম যে কোথাও একটা ভীষণ ঝামেলাঝাটি হয়েছে প্রশাসনের সাথে, এরকম কিন্তু আমরা শুনিনি। এটা গেল একটা। মানে তুমি বলছো যে সোশ্যাল আইসোলেশন, ডিস্টেন্সিং মেনটেন করেছে, তারপর কোয়ারেন্টাইন আইসোলেশনে থাকা সেটাও মেনটেন করেছে যখন একদমই, সেটা তো করেছে। এবং এখানে তো চারিদিকে কনস্ট্যান্ট, মানে ধরো তোমার যদি কোয়ারেন্টাইন তোমাকে করে, পুলিশ এসে রেগুলার খোঁজ করছে যে তুমি কেমন আছো এবং তুমি বেরোচ্ছ কি বেরোচ্ছ না। তো দে আর কনস্ট্যান্টলি কিপিং আ ট্যাব অন ইউ, দে আর কলিং ইউ, দে আর কামিং টু ইউর হোম। তো সেই জন্য প্রশাসনও যেরকম খুব সিস্টেম্যাটিক ওয়েতে, যেহেতু পপুলেশন কম, অনেক ইজি সেটা করা, সেটা ওনারাও করেছেন এবং লোকেরাও কিন্তু সেটা মেনটেন করেছেন, বিকজ এখানে দে হ্যাভ আ ভেরি নাইস সেন্স অফ কমিউনিটি। তো আমি জানি যে আমি যদি বেরোচ্ছি, আমার হয়তো কিছু হলো না, আমি হয়তো ইয়াং, আমি বেঁচে গেলাম, কিন্তু আমি আরেকজনকে ইনফেক্ট করতে পারি, তিনি হয়তো ভালো থাকবেন। এই সেন্সটা এখানে খুব স্ট্রং, যেটা আমার মনে হয় হয়তো আনফর্চুনেটলি ইন্ডিয়াতে একটু ল্যাকিং। উই নিড টু গ্রো অন দ্যাট কমিউনিটি ফিলিং। অতএব সেটা আমার মনে হয় ইন জেনারেল লোক এবং অ্যাওয়ারও লোকজন বেশি।
বেশি কম জানি না, কিন্তু আচ্ছা, অ্যাওয়্যার লোক। একটা প্রশ্ন করে গেছি, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার্স কবে থেকে সিলিং করা হলো তোমাদের, মানে ইন্টারন্যাশনাল ফ্লাইটস কবে থেকে সিলিং করা? আমাদের তো যেরকম বললাম, ফেব্রুয়ারি থেকেই আমাদের লেজার ট্রাভেল বন্ধ হয়ে গেছিল, এবং যখন লকডাউন হলো তার 15 ডেজ মতো আগে থেকে, আমার ধারণা মার্চের প্রথম দিক থেকেই আমাদের সব রকম কনফারেন্সেস বা যার ধরো যেখানে আগে থেকে তো প্ল্যান করা থাকে, জানোই এইসব জিনিসগুলো সমস্ত বলে দিল যে কিচ্ছু যাওয়া যাবে না, সব ক্যান্সেল করে দিতে হবে। এবং এক্স্যাক্টলি কোন ডেটে বর্ডার ক্লোজ করেছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু আই রিমেম্বার যে মার্চের প্রথম থেকে আমাদেরও যেমন কিছু কিছু কনফারেন্সেস ছিল সব বন্ধ হয়ে গেল। এবং তারপর তো ক্রমশ মানে ইন্টার নরওয়েও কিছুদিন বন্ধ ছিল, কিছুই প্রায় ছিল না ফ্লাইট, বা এখানে যেমন বোটেও ট্রাভেল করে লোকজন, তো সেগুলো বন্ধ ছিল। কিন্তু তারপরে ইন্টার নরওয়ে খুলে গেল, কিন্তু এখনো যেমন বর্ডার সবকটা ক্লোজ, এখনো তোমার কোয়ারেন্টাইন চলছে এবং ইন্টারন্যাশনাল বর্ডার্স ক্লোজড, বাইরে থেকে কাউকে আসতে দেবে না, ভিসা থাকুক বা যাই থাকুক। সিটিজেন হলে বা ফ্যামিলি মেম্বার্স হলে সিটিজেনদের, তাদের আসা যাওয়া এখন অ্যালাউ করেছে, বাট 20th জুলাই অব্দি এখনো টেকনিক্যালি বর্ডার ক্লোজ। ডোমেস্টিক এতে কি ট্রাভেল করা গেছে তোমাদের লকডাউনের সময়, যে ডোমেস্টিক বিটুইন নরওয়ের একটা সিটি থেকে আরেকটা সিটি কি ট্রাভেল করা গেছে? অনেক ফ্লাইটস কমে গেছিল প্রথম প্রথম। প্রথম দিকে যেমন কোথাওই ট্রাভেল করা যাচ্ছিল না, একদমই সব বন্ধ ছিল, কিন্তু তারপর থেকে আস্তে আস্তে নরওয়ের ভেতরকার ট্রাভেলটা ওরা বলছিল যে অ্যালাউ করছিল, কিন্তু অনেক কম, মানে ফ্লাইটও অনেক কম, ট্রেন তো বন্ধই ছিল, এখনো ট্রেনের স্টেশন খোলেনি। গাড়ি করে অবভিয়াসলি কেউ যদি পার্সোনালি যায় সেটা আলাদা কথা। এখানে যেমন সকলের একটা করে কটেজ থাকে হিলের ওখানে, অনেকেরই থাকে, ওদের যেমন বললো যে কটেজ থেকে চলে আসতে হবে, মানে ইউ হ্যাভ টু স্টে ইন ওয়ান প্লেস, ইউ ক্যান গো অন ট্রাভেলিং বিটুইন দ্য সিটি অ্যান্ড দ্য ভিলেজ। তো এইগুলো খুব রেস্ট্রিকশনস করেছিল, এবং সেগুলো এখনো বেশ খানিকটা আছে। আচ্ছা, এবার নেক্সট কোয়েশ্চেনে আসছি, যে যখন লকডাউন ঘোষণা করা হলো, লকডাউন কি লোকে ঠিকভাবে মেনেছিল? হ্যাঁ, তোমাকে অলরেডি বললাম না যে সকলেই খুব সিরিয়াসলি লকডাউনটা মেনটেন করেছেন। এবং এখানে যেহেতু কোনো প্রবলেমও হয় না, কারণ তোমার যারা ধরো বয়স্ক তাদের বাড়িতে সব জিনিসপত্র পৌঁছে দেওয়ার ব্যবস্থা তোমার কমিউনিটি থেকে বা বার্গেন মিউনিসিপ্যালিটি থেকেই করলো। তো সেই জন্য কারোর যে খুব মানে সমস্যা হয়েছে তাও কিন্তু না। আর গ্রোসারি স্টোর সব রকম, এবং তোমার ধরো সবকিছুর কোনো কিছুর শর্টেজ হয়নি, হোর্ডিং হয়নি জিনিসপত্রের, কেউ যে মানে 14টা জিনিস নিয়ে চলে গেলাম বাকি যে যা ইচ্ছে করুক, সেই ব্যাপারগুলো হয়নি। অতএব মানে সাপ্লাইও ছিল কনস্ট্যান্ট, কোনো প্রবলেমও হয়নি অ্যাজ সাচ। তো মানে সেই জন্য মানে সবাই হ্যাপিলি মেনেছে লকডাউনটাকে, মোর অর লেস আই হ্যাভ টু সে। সেকেন্ড ফেজ অফ প্রশ্ন, যেহেতু তুই ইমিউনোলজি নিয়ে কাজ করছিস, তাই জন্য তোর কাছে প্রশ্ন, কাজ করছিস না, ইউ আর ডুইং আর রিসার্চ ওয়ার্ক অ্যান্ড ইউ হ্যাড বিন আ র্যাঙ্কার ইন ইউর ইউনিভার্সিটি ডেজ ওভার ইন ক্যালকাটা, কেন এরকম হলো? এই রে, এইটা তো বলা খুব প্রবলেম, আমি তো ভিরিওলজিস্ট নই, আমি তো অটোইমিউন ডিজিজ নিয়ে কাজ করি। তবে এইটুকু বুঝলাম যে মানে নেচার টট আস আ ভেরি বিগ লেসন। যা মনে হচ্ছে, আমরা তো ভাবি যে আমরা বিরাট কিছু করে ফেলেছি, আমরাই সব, কিন্তু অ্যাকচুয়ালি যে আমরা খুবই ক্ষুদ্র, অতি ক্ষুদ্র এই বৃহৎ পৃথিবীর পরিপ্রেক্ষিতে, আমার মনে হয় সেটা তো ডেফিনেটলি রিয়েলাইজ করলাম। দেখো বেসিক্যালি ইমিউন সিস্টেমটা যেটা আওয়ার ইমিউন সিস্টেম ইজ অলওয়েজ ডিজাইন টু ফাইট এগেনস্ট ইনভেডার্স, এবং ডেফিনেটলি যাদের ইমিউন সিস্টেম স্ট্রঙ্গার, যেমন ধরো ইয়াঙ্গার বয়সের যে এজ গ্রুপটা, বয়স্ক লোকেরা তো বেশি ভালনারেবল, and one of the reasons is তাদের ইমিউন সিস্টেমটা উইক। কিন্তু ছোটরা বা ইয়াঙ্গাররা তারা অত ভালনারেবল নয়, এবং তার রিজন হচ্ছে তাদের ইমিউন সিস্টেমটা বেটার। উইথ এজ লাং ক্যাপাসিটি কমে যায়, আর এই ভাইরাসটা তো বেসিক্যালি আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টকে অ্যাটাক করে। তো সবকিছু একসাথে করে বয়স্ক লোকেরা বেশি ভালনারেবল হয়ে আছেন এই ডিজিজটায়। বাট ইফ উই হ্যাভ আ ইমিউন সিস্টেম, ডেফিনেটলি সেটা তো ফাইট করবে। তুই তোর কথা বলার সময় বলছিলি আগে যে তোর কলিগস এর কথা দিয়ে, ইউ হ্যাভ আ নাম্বার অফ পিপল রিসার্চার্স হু আর ফ্রম চায়না। তো আমার এই ছিল যে চাইনিজ সায়েন্টিস্টদের তোর যারা মানে সহকর্মী কিংবা যাদের সাথে তুই টাচে আছিস, হোয়াট ওয়াজ দেয়ার রিয়াকশন? বিকজ একটা অ্যান্টি চায়না মানে কাজ করছে সারা, বাট নর্মাল একজন সায়েন্টিস্টের তো তাতে অ্যাকচুয়ালি কোনো রোল নেই, সেটা তো লজিক্যালি কাজ করলে। তো ওদের জেনারিক এটা কি ছিল, রেসপন্স কি ছিল? ওয়েল, একটা জিনিস হচ্ছে যে এখানে না খুব ওই অ্যান্টি মেন্টালিটিটা নেই জেনারেলি, পিপল আর ভেরি পিসফুল অ্যান্ড ফ্রেন্ডলি। কাজেই অনেক জায়গায় যেরকম ওই অ্যান্টি চায়না একটা বলছো মানসিকতা, এখানে কিন্তু সেরকম খুব একটা আমরা ফিল করিনি। দু একটা আইসোলেটেড ইনসিডেন্ট হয়েছে অফকোর্স, সেটা শুনেছি, আমার এখানে না অসলোতে হয়েছে শুনেছি, কিন্তু ইন জেনারেল অ্যান্টি চাইনিজ ফিলিংটা ভীষণ বেশি হয়নি।
সেই জন্য আমার মনে হয় যে যারা চাইনিজ অনেকেই অনেক বছর এখানে আছেন, আই থিঙ্ক দে বিলং মোর টু নরওয়ে দ্যান টু চায়না। কাজেই সেটাও একটা ব্যাপার। কিন্তু আমি যাদের সাথে কথা, কারণ তখন তো লকডাউন চলছিল, আমরা কেউই কারোর সাথে খুব একটা রেগুলার কথা হচ্ছিল না আমাদের। এখন যখন খুলে গেছে আমরা যাওয়া আসা করছি, ইটস নট লাইক দে ফিল গিলটি অর সামথিং, বাট ডেফিনেটলি তাদের অরিজিন কান্ট্রি একটা তো সেখানে খারাপ লাগার জায়গা থাকে, যে সবাই ব্লেম করছে কান্ট্রিটাকে যে সেখান থেকে এরকম একটা হ্যাভক প্যান্ডেমিক হলো সারা ওয়ার্ল্ডে। বাট আই থিঙ্ক দে আর মোর ফোকাসড অন দ্য ওয়ার্ক দ্যাট দে আর ডুইং। অনেকজন তাদের মধ্যে ইনফ্যাক্ট ভিডিওলজিস্ট, এবং তারা আমাদের এখানে কোভিড নিয়েই কাজ করছেন, উইচ ইজ ফানি ইন আ ওয়ে। আচ্ছা, তো আমার মনে হয় আমাদের খুব ভালো কাজও হচ্ছে অ্যাকচুয়ালি এখানে। কোভিড এর ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল শুরু হয়েছে। তো সেই জন্য আমার মনে হয় দে আর মোর ফোকাসড অন দ্যাট। খুব একটা ইম্পর্টেন্ট কথা বললি যে কোভিড এর ওপর কাজ শুরু হয়েছে, রিসার্চ শুরু হয়েছে, ভ্যাকসিনের কাজ শুরু হয়েছে। তুই এই রিসার্চের কাজের জন্যই কলকাতার মতো জায়গা, যেখানে গান গাইছিলি, টেলিভিশন শো করছিলি, তার সাথে করছিলি, চলে গেছিস। এই এর এখনকার পরিস্থিতিটা কি কি স্টেজে সারা বিশ্ব দাঁড়িয়ে আছে? দ্যাট আই ওয়ান্ট টু নো ফ্রম ইউ। ইউ আর ইন দ্য ফিল্ড অফ রিসার্চ, যে সবাই বলছে একটা মেডিসিন কিংবা একটা একটা ভ্যাকসিন না বেরোনো পর্যন্ত এর হাত থেকে আমাদের মুক্তি নেই। আমরা নানান সময় শুনেছি ইটালিতে একটা কিছু বেরিয়েছে, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে একটা কিছু বেরিয়েছে, কোথাও কিন্তু আমেরিকান প্রেসিডেন্ট বলেছে হাইড্রোক্লোরোকুইন খুব কাজ করছে, রেমডিসিভির কাজ করেছে, কিন্তু এখনো কিন্তু আমাদের কাছে কিছু নেই। তোর, বাট ইউ আর ইন দ্য প্রফেশন, ইউ আর ইন দ্যাট রিসার্চ ফিল্ড ইটসেলফ, তোর বক্তব্য কি, যে তোর হোয়াট ইজ ইয়োর ফিলিং, যে or what is your what news we can get from you regarding medicine or vaccine from your end? দেখো, আগে যেমন আমরা জানতাম যে একটা ভ্যাকসিন তৈরি হতে মিনিমাম 1 or 2 decades লাগে, বিকজ অনেক একটা লেন্দি প্রসেস। ফার্স্ট তোমাকে আইডেন্টিফাই করতে হবে কয়েকটা ড্রাগ যেটা কাজ করতে পারে, এবং সেটা করে ফেজ 1, ফেজ 2, ফেজ 3 এতগুলো ট্রায়ালস করতে হবে। তার আগে ল্যাবে অফকোর্স অ্যানিমাল টেস্টিং করতে হবে, ড্রাগ সেফটির ব্যাপার আছে। চাইলেই তো একটা ভ্যাকসিন দিয়ে দেওয়া যায় না। ইট মাইট বি এফেক্টিভ বাট ইট অলসো মাইট বি ভেরি টক্সিক টু দ্য রেসিপিয়েন্ট। তো এত কিছু করে একটা ভ্যাকসিন আলটিমেটলি মাস স্কেলে প্রোডাকশন করে কমার্শিয়ালি সেটা বাজারে আসতে জেনারেলি অন অ্যান অ্যাভারেজ 10 থেকে 20 বছর তো মিনিমাম লাগতো। এখন এই কোভিড এর জন্য রিসেন্টলি আমি একটা শুনছিলাম ইন্টারভিউ, মানে এভরিওয়ান ইজ অ্যাস্টনিশড যে দ্য হোল ওয়ার্ল্ড ইজ ট্রাইং টু সলভ দিস প্রবলেম। অতএব বিভিন্ন জায়গায় ভালো ভালো ইউনিভার্সিটি, ভালো ভালো রিসার্চ ল্যাবস বা ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ একসাথে হাতে হাত মিলিয়ে তারা রিয়েলি চেষ্টা করছেন যাতে একটা ভ্যাকসিন বা ড্রাগ তাড়াতাড়ি আনা যায়। অতএব পিপল আর সিমিং টু বি ভেরি হোপফুল। আমি তো শুনলাম যে অক্সফোর্ড বলেছে যে এই সেপ্টেম্বরের মধ্যে তারা চেষ্টা করছেন প্রডিউস করার মাস স্কেলে এই নতুন যেটা একটা অ্যান্টি ইনফ্লামেটরি স্টেরয়েড, ওনারা বলছেন যে কাজ করছে ফর দি সিভিয়ারলি ইল পেশেন্টস। হাইড্রক্সিক্লোরোকুইন নিয়েও মাঝখানে প্রচুর কথা হলো, কিন্তু সেরকম ভাবে কিন্তু সেটার এফেক্টিভনেস নিয়ে অ্যাকচুয়ালি কোনো সাইন্টিফিক প্রমাণ পাওয়া যায়নি এখন অব্দি। কেউ কেউ বলছেন যে কাজ করছে, ছোট ট্রায়ালে কাজ করেছে, কিন্তু যখনই সেই বড় একটা ট্রায়াল হচ্ছে তখন কিন্তু এফেক্টিভনেসটা অতটা হচ্ছে না। এবার যেহেতু একটা নতুন ভাইরাস এবং প্রথম থেকে আমাদের এটার ব্যাপারে তো আগে কোনো নলেজ ছিল না, অ্যান্ড রিসার্চ টেকস টাইম। কিন্তু আশা করছি আমরা যে নেক্সট ইয়ারের মধ্যে একটা কোনো ভালো ভ্যাকসিন বা ড্রাগ বের হবে। যা শুনছি চারিদিকে, অ্যাজ আই সেড আমি তো আর ভাইরোলজিতে কাজ করি না, বাট যা শুনছি কথাবার্তা কলিগদের কাছে, বন্ধু বান্ধবের কাছে, হিউম্যান ট্রায়ালস তো স্টার্ট হয়েছে এবং মাল্টিপল ড্রাগস, রিপারপাস ড্রাগস যাকে বলি আমরা, অর্থাৎ ড্রাগ অটোমেটিক্যালি এখনো বাজারে সেই ড্রাগগুলো অ্যাভেলেবেল আছে কিন্তু অন্য কারণে ইউজ হচ্ছে। যেমন হাইড্রক্সিক্লোরোকুইন তো অ্যাকচুয়ালি কোভিড এর জন্য প্রথম থেকে হয়নি, ম্যালেরিয়া তারপরে নানা রকম অটো ইমিউন ডিজিজে ইউজ হয়। তো এইগুলোকে বলে রিপারপাস ড্রাগ, যে অন্য কারণে এখন আমরা চেষ্টা করছি যে অন্য একটা অসুখেও ড্রাগটাকে ইউজ করে দেখা যে সেটা এফেক্টিভ হচ্ছে কিনা ফর দিস ডিজিজ। তো হোপফুলি ড্রাগ নতুন তৈরি করা যতটা টাইম লাগে, রিপারপাস ড্রাগটাকে প্রুভ করা যে কাজ করছে সেটা অবভিয়াসলি কম্পারেটিভলি কম টাইম লাগবে, কারণ এখনই অলরেডি সেটা মাস প্রোডাকশনে রয়েছে। তো সেরকম ড্রাগ পাওয়া যায় যেটা অলরেডি আছে বাজারে এবং জানা যাচ্ছে যে সেটা সিকিউরিটি বা সেফটি ভালো টুয়ার্ডস দ্য রেসিপিয়েন্ট, তাহলে আমার মনে হয় সেটা হয়তো অনেক হেল্প করবে, যেটা অক্সফোর্ড এখন করছে। ভ্যাকসিন ডেভেলপমেন্ট টাইম লাগে, তাও তো বলছে যে নেক্সট ইয়ারের মধ্যে হওয়া উচিত, আর্লি নেক্সট ইয়ারের মধ্যে একটা কিছু পাওয়া যাবে। তো উই আর অলওয়েজ হোপফুল, বাট অ্যাজ আই সেড জিনিসটা হিতে বিপরীত হওয়াটা আরো বাজে ব্যাপার। অতএব উই রিয়েলি হ্যাভ টু নো যে ইটস সেফ বিফোর অ্যাডমিনিস্ট্রেটিং আ ভ্যাকসিন, সো উই শুড নট রাশ ইনটু ইট। আমার নিজের অ্যাজ আ রিসার্চার এটা ফিলিং।
অ্যাজ এ রিসার্চার তোর কি মনে হয় যে হোয়াট ইজ দ্য, কেন এটা আমার প্রশ্ন না, এটা সারা বিশ্বের প্রশ্ন, অ্যাজ এ রিসার্চ তোকে জিজ্ঞেস করতে পারে। আমি অনেক ইন্টারভিউজ করেছি থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, যেখানে আমি নর্মাল একজন ইঞ্জিনিয়ারকে বলেছি কিংবা ডাক্তারকে বলে, অ্যাজ আ রিসার্চার তোর কি মনে হয় কি ফ্রেম অফ টাইম লাগতে পারে এর একটা সলিউশনের জন্য? মেডিসিন অর ভ্যাকসিন তো তুই বললি ইট উইল টেক সাম টাইম, এবং ইউএস এর যে মেইন ডক্টর ফৌচি তো বলেইছেন 1.5 years is the time. কিন্তু একটা মেডিসিন যাতে, তার কারণ হচ্ছে কোথাও নাম্বারস কমে যাচ্ছে আবার বেড়ে যাচ্ছে, মানে ইটস লাইক একটা ওই চক্রব্যূহের মধ্যে ঢোকা, যেখানে আর বেরোনোর কোনো নেই আর কি। তো তোর কি মনে হয় যে কখন সেটা হতে পারে? এখন যেরকম অক্সফোর্ড ইউনিভার্সিটি বলছে, ওরা তো বলছে যে এই সেপ্টেম্বরের মধ্যেই ওরা ওই ডেক্সোমেথাজোন বোধহয় নাম, স্টেরয়েড, ওটা একটা অলরেডি ইউজ হয়। কি নামটা আরেকবার যদি করিস? ডেক্সোমেথাজোন। ডেক্সামেথাজোন, হ্যাঁ মনে হয় এই নামটাই ওষুধটার। এটাও রিপারপাস ড্রাগ, এখন স্টেরয়েড হিসেবে ব্যবহৃত হয় নানা অটোইমিউন ডিজিজের ট্রিটমেন্টে। ওরা যেহেতু রিপারপাসড, অ্যাজ আই সেড, যে সেটা তো প্রোডাকশন করতে হচ্ছে না, জাস্ট ইউ হ্যাভ টু প্রুভ যে ইটস এফেক্টিভ। কিন্তু তাও ওনারা তো বলছেন যে একদম যারা খুব লেট বা খুব সিভিয়ার ডিজিজের যারা রুগী, তাদের ক্ষেত্রে ওটা অ্যাপ্লিকেবল, তাদেরকে ওটা দেওয়া যেতে পারে। অনেকটা মর্টালিটি রেট কমিয়ে দিচ্ছে, ওরা দেখেছেন যে ইটস রিডিউসিং দ্য মর্টালিটি রেট বাই 1/3 অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার। সো দ্যাটস কোয়াইট আ লট। কিন্তু বলছেন যে খুব সিভিয়ার সিমটম ছাড়া কিন্তু ওটা দেওয়া উচিত না, কারণ তাহলে আবার অনেক নেগেটিভ সাইড এফেক্টস হচ্ছে। হাইড্রক্সিক্লোরোকুইনেরও অ্যাকচুয়ালি এটা প্রবলেম ছিল যে অনেকেই জানেন না যে তার কিন্তু অনেক নেগেটিভ সাইড এফেক্টস হয়, কাজে রেগুলার মনিটরিং করা দরকার। তো এই কিন্তু যদি রিপারপাস ড্রাগ হয়, বাই দ্য এন্ড অফ দিস ইয়ার উই মাইট হোপ টু গেট সামথিং। স্পেশালি অক্সফোর্ড এত স্ট্রংলি এখন ক্লেম করছে যে ওরা খুব ভালো রেজাল্ট পাচ্ছে। বাট অ্যাজ আই সেড, যে কোনো ড্রাগ রিপারপাস করতে গেলেও তার কিন্তু অনেক বড় ট্রায়াল দরকার বিফোর ইউ ক্যান অ্যাকচুয়ালি ইউজ ইট ফর দ্য ডিজিজ। কারণ সাইন্টিফিক ডেটা কালেক্ট না করে, তুমি প্রুভ না করে তো আর হট করে মাস স্কেলে দিতে পারো না, না কনজাম্পশনের জন্য তুমি ছাড়তে পারো। এক্স্যাক্টলি, কারণ এখানে যেমন তোমার প্রেসক্রিপশন মেডিসিন ছাড়া তুমি পাবে না এই ওষুধগুলো গেলে ফার্মেসিতে। অতএব in order for a doctor to prescribe, they need certain proofs before they can prescribe it to their patients. So we are hopeful যে by the end of this year at least কোনো ড্রাগ পাওয়া যাবে যেটা একটু হেল্প করবে সিচুয়েশনটাকে। তারপরে as you said, যে 1-1.5 বছরের মধ্যে যদি কোনো ভ্যাকসিন আসে, তাহলে of course we will be much more safer. We have to be hopeful. Excellent answer, because এইটা না সবাই জানতে চাইছে, এবং তোর you have answered in a মানে very lucid fashion that the general mass আমার দর্শকরা নিশ্চয়ই খুব ইজিলি বুঝতে পারবে। এবার আরেকটা যে এইখানে এই কোভিড এর জন্য এই লকডাউন, ইন্টারন্যাশনালি লকডাউন, মানে আমেরিকাতে বিশ্বের প্রথম কান্ট্রি থেকে 186টা দেশ বোধহয় এফেক্টেড, 236টা দেশের মধ্যে। ইকোনমি হ্যাজ টেকেন আ ডিজাস্টার, ইকোনমিক। তো নরওয়েতে হাউ মাচ ইট হ্যাজ এফেক্টেড দ্য নরওয়ে ইকোনমি? নরওয়ে তো যথেষ্ট মানে ধনী দেশ, ইটস এ রিচ কান্ট্রি। তাও এখানে লোকে বলছে যে রিকভার করতে এখনো 3 ইয়ার্স টাইম লাগবে যা লস হয়েছে। তো আমি শুধু সেটাই ভাবলাম, আমি শুধু সেটাই ভাবলাম, তাহলে ইন্ডিয়ার কত টাইম লাগবে রিকভার করতে যদি নরওয়ের মতো কান্ট্রি বলে যে 3 ইয়ার্স লাগবে, বিকজ এখানে বেসিক্যালি সোশ্যাল সিস্টেমটা ইজ ভেরি ভেরি গুড। তো সেটা একটু ভাবনা দুশ্চিন্তার বিষয়। আমি শুনলাম বলেছে গভর্নমেন্ট থেকে 3 ইয়ার্স, বাট অফকোর্স এটা তো এক্স্যাক্টলি বলা সম্ভব না অবভিয়াসলি। এখন যেমন অলরেডি যে কারণে তোমার চালু করে দিল, মানে ছোট ছোট বিজনেস গুলো আগে থেকেই চালু করে দিল, যে ওরা আর পারছে না, লস আর নিতে পারছে না। লোকে কি ভয়কে জয় করে এবার বেরোতে শুরু করেছে নরওয়েতে? লোকে কি, আমাদের এখানে তো আমাদের এখানে স্ট্যাটাস জানে, আমাদের এখানে এভরিডে নাম্বারস মানে রেকর্ড নাম্বারস বাড়ছে, এবং যত বাড়ছে লোকে তত দুঃসাহসী হয়ে যাচ্ছে। আমাদের এখন যে লোকে বলছে যে করোনা বোধহয় এই ভয়েই চলে যাবে, মানে করোনাকে লোকে ভয় পাচ্ছে এখন, মানে লোকে আর করোনাকে ভয় পাচ্ছে না, এবার করোনা বোধহয় লোককে ভয় পায়, মানে খুব এটা খুব ডেঞ্জারাস সিচুয়েশন। হ্যাঁ, আমি বলছি যে তোদের ওখানে কি লোকে যা ভয় ছিল সেটা মোটামুটি কাটিয়ে দেয়ার ইনটু দ্য নর্মাল বিজনেস রাইট এট দিস পয়েন্ট অফ টাইম? এখানে এখনো ভীষণ ভাবে ভয় যে পুরো কেটেছে তা বলবো না, বাট যেহেতু গত 1 মাসের ওপর নতুন করে কোনো কিছু আমরা খবর পাইনি যে হয়েছে কেসেস, অতএব আমি অ্যাটলিস্ট বাইরে বেরোলে আগের যে একটা মানে পুরো একটা থমথমে ভাব, লোক নেই, কেউ কারোর কাছে গিয়ে দাঁড়াচ্ছে না, সেইটা অনেক মানে নর্মালাইজ করেছে। এবার দ্য ওয়েদার অলসো ইজ আ পার্ট অফ ইট, বিকজ এখন এত সুন্দর রোদ উঠছে, লোকেরও মনে হচ্ছে সামারে বেরোই। এবার যতটা ভয় পাচ্ছে হয়তো কাটিয়ে উঠে বেরোচ্ছেও।
এবার আমরা সকলে আবার একটু ভয় পাচ্ছিলাম যে সেকেন্ড ওয়েভ আসবে কিনা লকডাউনটা রিল্যাক্স করার পরে, বাট গডস গ্রেসে এখনো এখানে তো সেরকম কিছু শুনিনি যে নাম্বারস Great. বাড়ছে বা কিছু, একটু তোর মনে হয় আগের থেকে বেটার। তোর চেনাশোনা কারো কি হয়েছে নরওয়েতে, মানে তোর কলিগ কিংবা ফ্রেন্ডস? নো, হয়নি। একজন আমার পলিশ কলিগ আছেন, উনি পোল্যান্ডে গেছিলেন তখন, ওনার নিজের কোনো সিমটম ছিল না, কিন্তু এখানে যেহেতু টেস্টিং অনেক বেশি হচ্ছে প্লাস ট্রাভেল করলে, উনি গেছেন এই লকডাউনের আগে, গিয়ে তারপরে লকডাউন হয়েছে, তারপরে ওনার টেস্টিং মানে ফেরার আগে টেস্ট করে ফিরবেন বলে টেস্ট করে দেখা গেছে উনি মানে পজিটিভ ফর দ্য অ্যান্টিবডি, এবং আনফর্চুনেটলি ওনার কোনো সিমটম নেই, কিন্তু ওনার মানে যখনই টেস্ট করেছেন বোধহয় 30 উইকস না 30 উইকস না সরি মানে 30 ডেজ বা 35 ডেজ অব্দি কনস্ট্যান্ট ওনার পজিটিভই এসছে টেস্টটাতে, অথচ ওনার কোনো সিমটম ছিল না। যা হোক তারপরে স্পেশাল পারমিশন করিয়ে ফাইনালি হি রিটার্ন। সো হি ইজ ওয়ান পার্সন যার আর কি পজিটিভ টেস্টে ধরা পড়েছিল। আর আমার নিজস্ব এখানে ব্যক্তিগত চেনাশোনার মধ্যে কারণ হয়। দেশে কেউ পরিচিত? ফরচুনেটলি এখনো হয়নি। দ্যাটস গডস গ্রেস। আমি একটা জিনিস করতে, ওখানে ভেন্টিলেটরস এর কখনো কোনো অসুবিধার মানে গভর্নমেন্ট ফিল করে? না না, এখানে আসলে এমনিতে পপুলেশনও খুব কম না, এবং এখানে তোমার এত পয়সা বেশি দেশটার বলে মানে দে অলওয়েজ হ্যাভ আ লট অফ থিংস রেডি, মানে এখানে যে কোনো হসপিটালে গেলে মানে এত ভালো বিরাট জায়গা, প্রচুর ইনস্ট্রুমেন্টস, প্রচুর টেস্ট করার অপশন, মানে এগুলো এখানে না কোনো ব্যাপারই না, সেই জন্য ওই সব প্রবলেম এখানে হয়নি, এবং দে রিয়েলি কেয়ার ফর দেয়ার সিটিজেন্স। মানে আমাদের যেমন শুনছি যে অসুখ হলেও কেউ গিয়ে ডাক্তার পাচ্ছেন না, অন্য অসুখ হলে তাকে ভর্তি করা যাচ্ছে না, এগুলো সত্যি এখানে ভাবাই যায় না। রিয়েলি দে আর টেকেন কেয়ার অফ। এবং ধরো আমরা তো বিদেশি, আমরা এসে কাজের সূত্রে আছি, মানে উই আর ইকুয়ালি বিং ট্রিটেড ওয়েল বাই দ্য গভর্নমেন্ট। তো এগুলো ভালো দিক, কোনো ডিসক্রিমিনেশন হয়নি। একদমই না। একদম প্রোগ্রামের একদম শেষে চলে এসেছি। একটা প্রশ্ন করি সবাইকে, সব গেস্টকে, ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। প্রশ্নটা আমার দর্শকদের, আমি বলি ইটস $1 trillion কোয়েশ্চেন, ভেরি ডিফিকাল্ট টু আনসার, কিন্তু বলে মানুষ তো আশাবাদী, সুতরাং একটা আশার উত্তর চাই। প্রশ্নটা হচ্ছে, কি মনে হচ্ছে কবে এই নিউ নর্মাল থেকে ওল্ড নর্মালে আমরা ফিরতে পারবো? অ্যাজ এ রিসার্চার এইটা মানে আই সেড দ্যাটস $1 trillion কোয়েশ্চেন, বাট এক্স্যাক্টলি আমি সেই অ্যাঙ্গেল থেকেই তোমাকে বলতে চাইছিলাম যে আমি নিজে ভীষণ অপটিমিস্টিক একজন মানুষ, এবং খুব কষ্ট হলেও বা খুব মন খারাপ হলে আমি সবসময় আই অলওয়েজ হ্যাভ আ স্মাইল অন মাই ফেস। কিন্তু ভেরি প্র্যাকটিক্যালি স্পিকিং, ভ্যাকসিন তৈরি হওয়ার আগে খুব ভীষণ আগের মতো নর্মালে ফেরা যাবে না। উই হ্যাভ টু বি কশিয়াস, বিকজ বিইং কশিয়াস ইজ অলওয়েজ বেটার দ্যান অ্যাকচুয়ালি ফলিং সিক। তো আশাবাদী হয়ে দুঃসাহসী হয়ে কোনো লাভ নেই, আশাবাদী হয়ে পজিটিভ থাকা দরকার, ভেঙে পড়লে চলবে না। অবশ্যই নিজেদেরকে ভালো রাখতে হবে, কিন্তু এটাও ঠিক যে নিজেদের সাবধানতা বজায় রেখে চলতে হবে, বিকজ বিফোর আ ভ্যাকসিন ইজ দেয়ার ইন দ্য মার্কেট উই আর নান অফ আস আর অ্যাকচুয়ালি সেফ। অতএব খুব সাবধানে থাকতে হবে, কিন্তু তার মধ্যে ভালোও থাকতে হবে। থ্যাংক ইউ রে, থ্যাংক ইউ। চলে এসেছি একদম প্রোগ্রামের শেষে, আশার কথা বলে শেষ করলো আইরিন। আমরাও প্রত্যেক দিন প্রত্যেকটা প্রোগ্রাম আশার কথা বলে শেষ করি, একই কথা বলে শেষ করি, আজকেও একই বলবো, বলি শব্দই ব্রহ্ম। এই শব্দই আমাদের দেবে সেই পুশ, সেই কিক, যেটা আমাদের এই চ্যালেঞ্জিং টাইমকে ওভারকাম করবে। চলে যাচ্ছি আজকের মতন, নমস্কার। আমি বলে যাচ্ছি, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়, বুকের ভিতরে আছে প্রত্যয়, আমরা করব জয়। নমস্কার।